ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর সেই দিন আপনি কেন না ভোট দেবেন সেই বিষয়টি আমি ব্যাখ্যা করছি এই এপিসোডে। আর সেই জন্য এই এপিসোডটি বানাচ্ছি আসলে, কেন আপনাকে অবশ্যই না ভোট দিতে হবে গণভোটের দিনে, এই বিষয়ে আমি কথা বলবো। আমি জানি আপনি শকড হয়েছেন এমন কথা শুনে, কিংবা থাম্বনেল টাইটলে এমন বক্তব্য দেখে, কেন আপনাকে না ভোট দিতে হবে। সকলের জন্য না হলেও আপনার জন্য না ভোট দেওয়া জরুরি হতে পারে, কেন সেটি ব্যাখ্যা করছি। আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। তার আগে আমি একটু পটভূমি নেব, একটু পেছনের কথা বলতে হবে, পটভূমিতে কি হয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা, গণ অভ্যুত্থানের ঠিক পরপরই 5 আগস্ট আমাদের জুলাই অভ্যুত্থান হয়ে গেল। 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে। আর খুব বেশি সময় তিনি নেননি অধ্যাপক ইউনূস। 2024-এর অক্টোবরে যাত্রা শুরু করলো তার সংস্কার কমিশনগুলো। তো শুরুতেই তিনি 6টি প্রধান সংস্কার কমিশন নিয়ে কাজ শুরু করেছিলেন। সেগুলো ছিল, নিশ্চয়ই আমাদের মনে আছে, কিছু কিছু না হলে মেমোরি রিফ্রেশ করবার চেষ্টা করছি। সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার ব্যবস্থা সংস্কার কমিশন বা বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন। এই 6টি সংস্কার কমিশন নিয়ে যাত্রা শুরু করে অধ্যাপক ইউনূসের সংস্কার কর্মসূচি। এরপর অবশ্য আরও কয়েকটি সংস্কার কমিশন হয়েছিল। এই 6টি প্রণিধানযোগ্য কিংবা প্রধান। তো সংস্কার কমিশনগুলো যার যার মতো কাজ শুরু করেছিল। আর পরবর্তীতে একটি প্রয়োজন দেখা দিয়েছিল যে এই সংস্কার কমিশনগুলোর কাজের সমন্বয় করতে হবে। সেই জন্যে 15ই ফেব্রুয়ারি 2025 যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন, অধ্যাপক আলী রিয়াজের সহ সভাপতিত্বে, যেই ঐকমত্য কমিশনের চেয়ারপারসন ছিলেন অধ্যাপক ইউনূস নিজেই। তো এই বিষয়গুলো আমাদের মনে রাখা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ, কারণ 12ই ফেব্রুয়ারি দরজায় করা নাড়ছে। পুরো বিষয়টির আসলে একটি কি বলা যেতে পারে ফ্ল্যাশব্যাক আমাদের দরকার এই মুহূর্তে। কারণ নানা ডামাডোলে এখন চলছে রাজনৈতিক সহিংসতা, ভোট নিয়ে উৎকণ্ঠা, উদ্বেগ। সো এরই মধ্যে আমরা অনেক তথ্য পেছনের ভুলেও যেতে পারি। তাই আমি চেষ্টা করছি আমাদের মেমোরি একটু রিফ্রেশ করে নিতে। আর আমি কিন্তু সে আলোচনায় আসছি, দয়া করে কেউ ছেড়ে যাবেন না। কেন বলছিলাম যে সবার জন্য না হলেও আপনার জন্যে গণভোটে না ভোট দেওয়া গুরুত্বপূর্ণ হতে পারে, সেই আলোচনায় কিন্তু আমি এক্ষুনি আসছি। তো যেটি বলছিলাম যে এই ছিল পটভূমি, সংস্কার কমিশন, জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্যেই কিন্তু একটি পর্যায়ে জুলাই সনদ গৃহীত হলো, জুলাই জাতীয় সনদ। তো জুলাই জাতীয় সনদের একটি ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল জাতীয় সংসদের সেই দক্ষিণ প্লাজা থেকে। এগুলো নিশ্চয়ই আমাদের মনে আছে। তো জুলাই সনদ ঘোষণাপত্রের পর কিন্তু যেই বিষয়টি এসেছিল সেটি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন। ঘোষণা তো হয়ে গিয়েছিল, বাস্তবায়ন নিয়ে শুরু হয়েছিল নানা রকম যুদ্ধ। তো ঠিক সেই পরিস্থিতিতে গত বছরের 13ই নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অধ্যাদেশ, আদেশ জারি হল। আর সেটি জারি করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু 13ই নভেম্বর। তো সেই থেকে সেই আদেশ বলে এটি আইনি ভিত্তি পেল, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন। তো এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত হচ্ছে আসলে 3টি ধাপে। এই বিষয়টিও এখানে উল্লেখ করা দরকার। 3টি স্তরে বা ধাপে বাস্তবায়িত হচ্ছে। প্রথম ধাপটি ছিল 13ই নভেম্বর যে আদেশ জারি করলেন রাষ্ট্রপতি চুপ্পু, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2026। হ্যাঁ, এরকমই ছিল বিষয়টি। তো প্রথম ধাপ অতিক্রম করলো। দ্বিতীয় ধাপটি সামনে আছে, গণভোট। আর এই গণভোটে যদি হ্যাঁ ভোট এর ভাগ্যে জোটে, গণভোটের হ্যাঁ ভোট জয়যুক্ত হয়, তাহলে দ্বিতীয় ধাপ অতিক্রম করবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটি দ্বিতীয় ধাপ অতিক্রম করল গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে। তারপর শুরু হবে তৃতীয় ধাপ। আর তৃতীয় ধাপে
যথারীতি যেভাবে হবে আগে আমরা জেনেছি, আমি আবারও মেমোরি রিফ্রেশ করব আমার সহ সকলের বা অনেকের। তো সেটি হচ্ছে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন, সেখানে আমরা তো মূলত সংসদ সদস্যদের নির্বাচন করব। তো একই দিনে যেহেতু গণভোট হচ্ছে, তাহলে এই সংসদ সদস্যরাই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে গণ্য হবেন। তাহলে আমরা দুটো পরিষদের জন্য প্রতিনিধি নিয়োগ করছি, প্রতিনিধি নির্বাচন করছি। একটি হলো জাতীয় সংসদ সদস্য, তারাও প্রতিনিধি এক ধরনের, আর এই জাতীয় সংসদ সদস্যরাই কাজ করবেন জুলাই সনদ সংস্কার পরিষদের সদস্য হিসেবে। দুটো কাজ করবেন তারা এবং আলাদা আলাদাভাবে শপথ নেবেন। তো প্রথম দিন থেকেই সংসদ যখন কার্যকর হবে, প্রথম অধিবেশন থেকে, তখনই কিন্তু এই সংস্কার পরিষদের বা সংস্কার কমিটির কার্যক্রম শুরু হয়ে যাবে। তো তারা 180 দিনের মধ্যে এই সংস্কারগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করবেন, এমন কথাই বলা আছে। সেজন্য বলছিলাম যে জুলাই সনদের বাস্তবায়ন 3টি ধাপে স্তরে হচ্ছে। তো এখন আসবো মূল আলোচনায়। কেন বলছিলাম যে আপনাকে না ভোট দিতে হতে পারে, বা কেন এটি গুরুত্বপূর্ণ কারো কারোর জন্য না ভোট দেয়া, আসছি সে আলোচনায়। তো আমরা জানি আমাদের বিদ্যমান সংবিধানে প্রধানমন্ত্রী বা সরকার প্রধান একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন এতদিন। তিনি যা চাইতেন তাই হতো, এর বাইরে কিছুই হতো না। সাংবিধানিক মতগুলোতে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনিচ্ছায় নিয়োগ হওয়া না হওয়ার বিষয়টি কিন্তু নির্ভরশীল ছিল। তো যদি জুলাই সনদে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়, তাহলে জুলাই সনদ সংস্কারগুলো বাস্তবায়িত হয়ে যাবে। আর হয়ে গেলে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতাটি থাকবে না, ক্ষমতাটি কিন্তু বদলে যাবে নাটকীয়ভাবে। তার আগে আরেকটু কথা বলে নিব ব্যাকগ্রাউন্ডে। সেটি হলো 6টি সংস্কার কমিশন আমাদের সুপারিশ দিয়েছিলেন, তারা 166টি 166 রেকমেন্ডেশনস, রিফর্ম রেকমেন্ডেশনস, সংস্কার সুপারিশ বা প্রস্তাব 166টি। আর ঐকমত্য কমিশন গঠিত হবার পর 15ই ফেব্রুয়ারি 2025 30টি রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ দিনের পর দিন, মাসের পর মাস বৈঠকের পর জাতীয় ঐকমত্য কমিশন সেখান থেকে গুরুত্বপূর্ণ মনে করে 84টি সংস্কার প্রস্তাব বেছে নিয়েছিলেন। জাতীয় ঐকমত্য কমিশন 84টি প্রস্তাব তারা ফাইনালাইজ করেছিলেন, চূড়ান্ত করেছিলেন। আর 84টি প্রস্তাবের মধ্যে 48টি প্রস্তাব সরাসরি সংবিধান পরিবর্তন সংক্রান্ত, অর্থাৎ সেই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হলে সংবিধানে পরিবর্তন দরকার হবে। 84টি, প্রথমে ছিল 166, এর মধ্যে যাচাই বাছাই করে 30টি রাজনৈতিক দলের সম্মতি নিয়ে সেটি এসে দাঁড়ালো 84টিতে। আর সেই 84টির মধ্যে 48টি হলো সংবিধান পরিবর্তন সংক্রান্ত, আর 36টি হলো সংবিধান পরিবর্তন করতে হবে না, এই সংস্কারগুলোর জন্য অন্যভাবে করা যাবে। সেটি কীরকম? আইন জারি করে, অধ্যাদেশ জারি করে, ঘোষণাপত্র জারি করে, এইভাবে করা যাবে। সংবিধান পরিবর্তন দরকার হবে না 36টি। আর 48টির জন্যে সংবিধান পরিবর্তনের দরকার হচ্ছে। আর যেই 48টি জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত। তো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি মূলত সেই 48টি সংস্কার প্রস্তাব মূলত। তো আবার ফিরে আসছি আগের আলোচনায়। তাহলে এই 48টি সংস্কার প্রস্তাবকে আমরা জয়যুক্ত করতে পারি, আবার জয়যুক্ত নাও করতে পারি, চাইলে না ভোটও দিতে পারি। তাহলে কথা বলছিলাম প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা নিয়ে। তো সাংবিধানিক পোস্টগুলোতে প্রধানমন্ত্রী কাউকে জিজ্ঞেস করা দরকার হতো না, তার অ্যাকর্ডিং টু হার ওন সুইট উইল, হার অর হিজ তো হয়নি, হারই হয়েছে এই পর্যন্ত, নিজ ইচ্ছে মতো তিনি পরিবর্তন করতেন, অর্থাৎ সেই পোস্টগুলোতে তিনি নিয়োগ দিতেন। একচ্ছত্র আধিপত্য ছিল। তার মানে তার ভালো লাগতো যাকে, তার আস্থায় যারা ছিলেন তারা দেশের জন্য কতটা ভালো ছিলেন, জাতির জন্যে, দেশের স্বার্থে আমরা জানি না, কিন্তু অন্তত প্রধানমন্ত্রীর আস্থাভাজন ছিলেন, সেই জন্য তারা নিয়োগ পেয়েছেন। এবং আমরা দেখেছি তারা নিয়োগপ্রাপ্তরা কি কি করেছেন সাংবিধানিক পদগুলোর পদাধিকারীরা। তার মানে নিয়োগগুলো ফেয়ার হয়নি। আচ্ছা, তাহলে এইবার সেখানে ধাক্কা খাবেন পরবর্তী সরকারের প্রধানমন্ত্রী। আর এই সাংবিধানিক নিয়োগগুলো হবে একটি কমিটির মাধ্যমে, বাছাই কমিটি, যেই কমিটিতে থাকবে সরকারি দলের প্রতিনিধি, যেই কমিটিতে থাকবে বিরোধী দলের প্রতিনিধি, যেই কমিটিতে থাকবে বিচার বিভাগের প্রতিনিধি।
তাহলে এই 3 গ্রুপের সমন্বয়ে একটি কমিটি হবে, সেই কমিটি সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেবেন, এবং নিয়োগ দেবেন না, তারা সুপারিশ করবেন, আর রাষ্ট্রপতি নিয়োগটি চূড়ান্ত করবেন। আচ্ছা, তো সেই সাংবিধানিক পদগুলো কি কি? এর মধ্যে আছে নির্বাচন কমিশন, বাছাই কমিটির মাধ্যমে সিইসি বা চিফ ইলেকশন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের নিয়োগ দেওয়া হবে। সুপারিশ করবে এই কমিটি, আর নিয়োগ চূড়ান্ত করবেন বা অনুমোদন করবেন রাষ্ট্রপতি। ন্যায়পাল, এই পদটি যদি আসে, সংবিধানে জুলাই জাতীয় সনদে উল্লেখ করা হয়েছে, ন্যায়পাল নিয়োগের বিষয়টিও আসবে এই কমিটির মাধ্যমে। প্রধানমন্ত্রীর ইচ্ছা অনিচ্ছার এখানে তেমন দাম থাকবে না। আর ন্যায়পাল বিষয়টি হলো প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্য সব সাংবিধানিক পদের প্রধানদের উপর খবরদারি করতে পারবেন তিনি ন্যায্যভাবে, তারা ঠিকঠাক কাজ করছেন কিনা, না করলে তাদেরকে জবাব দিয়ে তারা আওতায় আনা। এটা চমৎকার বিষয়। ইংরেজিতে অম্বাডসম্যান বলা হয়, বাংলায় আমরা ন্যায়পাল বলি। পৃথিবীর কিছু দেশে সেটি আছে, সেই ব্যবস্থা। এটি ওভারসিং অথরিটি, উচ্চ পর্যায়ের। সরকারি কর্ম কমিশন বা পিএসসি যাকে বলি আমরা, পাবলিক সার্ভিস কমিশন, সেখানে কমিশনারদের নিয়োগ, চেয়ারম্যানের নিয়োগ সব কিছু হবে সেই কমিটির মাধ্যমে। সরকারি দলের প্রতিনিধি, বিরোধী দলের প্রতিনিধি এবং বিচার বিভাগের প্রতিনিধি। সবসময় বিচার বিভাগের প্রতিনিধি নাও লাগতে পারে, কখনো কখনো দরকার হবে। আচ্ছা, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অ্যাকাউন্টেন্ট অ্যান্ড অডিটর জেনারেল অ্যান্ড কন্ট্রোলার ইংরেজিতে বলা হয়। তো এই 4টি পদের নিয়োগ এই সেই কমিটির মাধ্যমে হবে, প্রধানমন্ত্রীর সুইট উইল অনুযায়ী হবে না। বাট এখানে কথা আছে, ইন্টারেস্টিংলি বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। অর্থাৎ বিএনপি এই 4টি পদে সেই কমিটির মাধ্যমে নিয়োগ চায় না, তারা প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা এখানে দেখতে চায়। কেন, কার স্বার্থে? এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, আপনাদের কাছে রাখলাম আমি উত্তরটি। প্রিয় দর্শক শ্রোতা, কমেন্টে জানাবেন কেন এই 3টি গ্রুপের সমন্বয়ে চমৎকার একটি কমিটি এই নিয়োগগুলোর ব্যাপারে সুপারিশ করতে পারে। বিএনপি এটি লাইক করছে না কেন? আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। আচ্ছা, তো এই হলো প্রধানমন্ত্রীর ক্ষমতা যেভাবে কমবে কিংবা ক্ষমতায় ভারসাম্য আসবে। তো এখন কথা হলো, আপনি কি আগামী সরকারের প্রধানমন্ত্রীকে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হিসেবে দেখতে চান? আপনি কি চান সেই প্রধানমন্ত্রী আরেকজন হাসিনা হয়ে উঠুক? আপনি কি চান সেই প্রধানমন্ত্রী একনায়ক হয়ে উঠুক? যদি চান, নিশ্চয়ই আপনি না ভোট দেবেন। না ভোট আপনাকে দিতেই হবে। দ্যাট ইজ ইউর অনলি অপশন। আচ্ছা, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াবে যদি জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত হয়। আর হবে কখন? হ্যাঁ ভোট জয়যুক্ত হলে। তাহলে হ্যাঁ ভোট জয়যুক্ত হলে রাষ্ট্রপতির ক্ষমতা কিভাবে বাড়াবে দেখে নেওয়া যাক। রাষ্ট্রপতি এতদিন কি কাজ করতেন? রাষ্ট্রপতি এতদিন কাজ করতেন ফিতা কাটা, কবর জিয়ারত করা, প্রধানমন্ত্রী নিয়োগ করা, প্রধান বিচারপতি নিয়োগ করা। তো সেটি সিস্টেমেটিকলি গুছিয়ে আসে তার কাছে, তিনি অফিসিয়ালি ডিক্লেয়ার করেন, সেটি বলা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ। তো এই কাজের বাইরে তারা কোনো কাজ করবার সুযোগ ছিল না, হ্যাঁতে হ্যাঁ নাতে না মেলানো ছাড়া। তো এইবার রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ছে কিছুটা। কোন কোন জায়গায় বাড়ছে দেখে নেওয়া যাক। মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ, এনার্জি রেগুলেটরি কমিশন, এই জায়গাগুলোতে রাষ্ট্রপতি স্বেচ্ছাধীন ক্ষমতা বলে, তার নিজের ক্ষমতা বলে, কারো পরামর্শ বা সুপারিশ দরকার হবে না, নিয়োগ দিতে পারবেন। এবং সেটি গুরুত্বপূর্ণ। মানবাধিকার কমিশনে যদি যোগ্য এবং ফেয়ার লোকেরা থাকেন, তথ্য কমিশনে যোগ্য লোকেরা থাকেন, নিরপেক্ষ লোকেরা, আইন কমিশনে থাকেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি সৎ হন, বিশাল ব্যাপার সেটি, নিরপেক্ষ হন, মেরুদণ্ডধারী হন। এনার্জি রেগুলেটরি কমিশন, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের এনার্জি খাতের বিষয়, সেটি কম না, সেটি দেশের জন্য, জাতির জন্য, জাতীয় স্বার্থে বিশাল। তো এখন কথা হলো, প্রিয় দর্শক শ্রোতা, আপনি কি চান এই জায়গাগুলোতে রাষ্ট্রপতি ফেয়ার লোকদের নিয়োগ দেন, যোগ্য লোকদের নিয়োগ দেন? যদি চান তাহলে নিশ্চয়ই আপনার জন্য হ্যাঁ ভোট। আর যদি আপনি মনে করেন আপনার পছন্দের সরকার, যেই সরকার ক্ষমতায় আসবে, সেই সরকারের প্রধানমন্ত্রীর বা সরকারের লোকদের অবারিত ক্ষমতা থাকুক এবং সেই ক্ষমতা বলে তারা যা ইচ্ছে তাই করবে, তাদের পছন্দ মতো দুর্নীতিবাজ, তারপর তাদের উপর আস্থা আছে, তাদের আস্থাশীল এবং তাদের প্রতি অনুগত এমন লোকদের নিয়োগ দিয়ে দেশের 12টা বাজুক, যদি আপনি এরকম চান, নিশ্চয়ই আপনি না ভোট দিবেন। না ভোট আপনাকে দিতেই হবে, না হলে আপনার ইচ্ছে পূরণ হবে না। আচ্ছা,
তাহলে এই ছিল প্রধান দুটো বিষয়, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে যাওয়া, রাষ্ট্রপতির ক্ষমতা কিছুটা বেড়ে যাওয়া। একটি চেকস অ্যান্ড ব্যালেন্সে আসলো পুরো বিষয়টি। আর আপনি চেকস অ্যান্ড ব্যালেন্স চাইলে হ্যাঁ ভোট আপনার জন্য, না চাইলে অবশ্যই না ভোট আপনাকে দিতে হবে। আচ্ছা, 4টি সংসদীয় কমিটির, অন্তত গুরুত্বপূর্ণ 4টি সংসদীয় কমিটি, প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন সংসদীয় কমিটি হয়ে থাকে মন্ত্রণালয়গুলো চালাবার জন্যে। অন্তত গুরুত্বপূর্ণ 4টি সংসদীয় কমিটির সভাপতি হতে হবে বিরোধী দল থেকে, এই বিধান আছে জুলাই জাতীয় সংসদ সংস্কার প্রস্তাবগুলোতে। তো হ্যাঁ ভোট জয়যুক্ত হলে সরকার সবগুলো গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিতে তাদের লোক চেয়ারম্যান হিসেবে বসাতে পারবে না। তাহলে আপনি যদি চান এখানে চেকস অ্যান্ড ব্যালেন্স হোক, আপনার জন্য হ্যাঁ ভোট। চান না আপনি, অবশ্যই আপনার জন্য না ভোট। আচ্ছা, এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আপনি যদি মনে করেন আপনার সরকার ক্ষমতায় আসলে আপনার সরকারের প্রধানমন্ত্রী আপনার প্রিয় কেউ আজীবন ক্ষমতায় থাকবেন আমৃত্যু, তাহলে অবশ্যই না ভোট আপনার জন্য। আর আপনি যদি চান এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, যাতে মনস্টার না হয়ে উঠতে পারেন, তাহলে অবশ্যই হ্যাঁ ভোট আপনাকে দিতে হবে, এর কোনো বিকল্প নেই। আচ্ছা, এখন যে ব্যবস্থাটি আছে বিদ্যমান সংসদীয় ব্যবস্থা বা সংবিধান, সেইটি কোনো দলের সাংসদকে দলের বিরুদ্ধে ভোট দিতে সুযোগ দেয় না। তাহলে তার সংসদের যে পদটি আছে সেটি বাতিল হয়ে যাবে। বাট যদি জুলাই সনদ জয়যুক্ত হয়, হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে শুধু অর্থ বিল এবং আস্থা ভোট ছাড়া বাকি সব বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত দিতে পারবেন। তাহলে আপনি যদি চান সংসদ সদস্যরা স্বাধীন মেরুদণ্ডধারী মানুষ হয়ে উঠুক, তাহলে নিশ্চয়ই আপনি হ্যাঁ ভোট দিবেন। যদি না চান, আপনি মনে করেন তারা তাদের দলের সেবাদাস, জি স্যার জি ম্যাম বলবেন, অবশ্যই আপনার জন্য না ভোট দিতেই হবে, না ভোট আপনাকে। আচ্ছা, প্রধানমন্ত্রী একই সঙ্গে সরকার প্রধান, দলীয় প্রধান, সংসদ নেতা সব কিছু বর্তমান ব্যবস্থায়। বা জুলাই সনদ বাস্তবায়িত হলে, হ্যাঁ ভোট জয়যুক্ত হলে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান থাকতে পারবেন না। আপনি যদি সেইটি চান, আপনি এখানে একটি চেকস অ্যান্ড ব্যালেন্স চান, আপনার জন্য হ্যাঁ ভোট। যদি না চান, আপনার প্রধানমন্ত্রীকে আপনি বিশাল ক্ষমতাধর দেখতে চান, তাহলে না ভোট আপনাকে দিতে হবে, এর কোনো বিকল্প নেই। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এই সংস্কার প্রস্তাব জয়যুক্ত হলে, হ্যাঁ ভোট জয়যুক্ত হলে আমাদের পার্লামেন্ট হয়ে যাবে 2 কক্ষ বিশিষ্ট। এতদিন ছিল 1 কক্ষ বিশিষ্ট। আর উচ্চ কক্ষ গঠিত হবে 100 জন সেনেটর নিয়ে। সেই সেনেটররা নির্বাচিত হবেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন কিংবা সংখ্যানুপাতিক ভোটিং সিস্টেমে। সেটি কীরকম? সারা দেশ থেকে কোনো একটি দল সামষ্টিকভাবে যত ভোট পেল, সেই ভোটের অনুপাতে সেই দল থেকে সেনেটর নিযুক্ত হবেন। কোন আসন থেকে না, সারা দেশ থেকে প্রাপ্ত মোট ভোটের হিসেবে সেটির সঙ্গে অনুপাত করে। তো এটি যদি হয়ে যায়, তাহলে এতদিন কোনো একটি দল চাইলেই সংবিধান সংস্কার করতে পেরেছে, সংশোধন করতে পেরেছে, শেখ হাসিনা সব কিছু করতে পেরেছে, তো আর পারবে না। কেন পারবে না? সংবিধান সংস্কার করতে হলে, সংশোধন করতে হলে নিম্নকক্ষের 2/3 ভোট লাগবে। 3 ভাগের 2 ভাগ এমপি সেটি অ্যাপ্রুভ করবে। যথেষ্ট না, সেটি চূড়ান্ত না, প্রথম ধাপ অতিক্রম করলো। দ্বিতীয় ধাপে উচ্চকক্ষের মেজরিটি সদস্যের অনুমোদন লাগবে, ভোট লাগবে। না হলে সেই সংবিধান সংশোধনের বিষয়টি মুখ থুবড়ে পড়বে। অর্থাৎ কেউ একজন চাইলেও ইচ্ছে মতো সংবিধান বদলে ফেলবে, পারবে না। তা আপনি যদি চান যে আপনার দেশের সংবিধান এই দেশের সচেতন নাগরিক হিসেবে যে কেউ যেন তেনভাবে বদলাতে না পারে, যদি চান সেটি, হ্যাঁ ভোট আপনার জন্য। যদি আপনি মনে করেন আমি এসব কিচ্ছু চাই না, আমার প্রধানমন্ত্রী খুবই ক্ষমতাধর হবে, আমি সেটি দেখতে চাই, না ভোট দিতে হবে আপনাকে, এর কোনো বিকল্প নেই। এর বাইরেও হ্যাঁ ভোট আমাদের আরও কী কী জিনিস নিয়ে আসছে আমাদের জন্য, ভালো কিছু বিষয় নিয়ে আসছে। সেগুলো হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল। আপনি যদি চান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসুক, ইলেকশনগুলো নিরপেক্ষ হোক, হ্যাঁ ভোট দিবেন। চান না, অবশ্যই না ভোট দেবেন, কোনো সন্দেহ নেই। নির্বাচনী এলাকার সীমা নির্ধারণ, এইসব নিয়ে ঝামেলা আছে যুগ যুগ ধরে বাংলাদেশে। আপনি যদি চান এইসব ঝামেলা মিটে যাক, হ্যাঁ ভোট আপনার জন্য, না হলে অবশ্যই না। রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত বিধান, এতদিন রাষ্ট্রপতিরা শুধু খুনের মামলা আসামিদের মাফ করেছেন, এর বাইরে অন্য কাজ কমই করতে পেরেছেন। আপনি যদি চান রাষ্ট্রপতি দুর্বৃত্ত হয়ে উঠুক, রাষ্ট্রপতি শুধু দুর্দর্শ খুনের মামলার আসামিদের মাফ করে দিক সাইন করে সরকারি দলের,
তাহলে অবশ্যই আপনি না ভোট দিবেন। যদি চান রাষ্ট্রপতিরও দায়বদ্ধতা থাকুক, হ্যাঁ ভোট দিতে হবে আপনাকে। রাষ্ট্রপতি এই কাজ করতে পারবে না, আটকানো হয়েছে সেই ব্যবস্থায়। বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, বিচার বিভাগ বিভাগীয় পর্যায়ে যেতে পারে, হাইকোর্টের ব্রাঞ্চ। সেই ক্ষেত্রে বিচার মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে, সবাইকে ঢাকায় দৌড়দৌড়ি করতে হবে না। আপনি যদি চান, এটি পছন্দ করেন, হ্যাঁ ভোট আপনার জন্য, চান না, না ভোট আপনার জন্য। জরুরি অবস্থা ঘোষণা, যে কোনো সময় সরকার জরুরি অবস্থা ঘোষণা করবে, পারবে না। এখানে চেকস অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা আছে, হ্যাঁ জয়যুক্ত হলে, না হলে নেই। কি চান আপনি ডিসাইড করবেন। প্রধান বিচারপতি নিয়োগ, এইটিও এখানেও চেকস অ্যান্ড ব্যালেন্স আছে। প্রধানমন্ত্রীর ইচ্ছে মতো কাউকে নিয়োগ করে ফেলবে, দলীয় গোলাম, দলীয় সেবাদাস হবে না, সেটা আটকে দেওয়া হয়েছে। সো আপনি যদি সেটি পছন্দ করেন, হ্যাঁ ভোট, পছন্দ করেন না, না ভোট। সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানো হবে। আপনি যদি চান নারীরা জাতীয় উন্নয়নে আরও ব্যাপকভাবে অংশগ্রহণ করুক, তারপর ক্ষমতায় আরও বেশি করে আসুক, যেটিকে আমরা এম্পাওয়ারমেন্ট বলি, তাহলে অবশ্যই আপনি হ্যাঁ ভোটকে জয়যুক্ত করবেন। যদি না চান, তাহলে না ভোট আপনার জন্যে। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, আবারও দলীয় দল কানা, চাটুকার, মোসাহেব, সেবাদাস। আপনি যদি চান রাষ্ট্রপতি এরকম হয়ে যাক, হ্যাঁ ভোট, না ভোট দেবেন। আর যদি চান রাষ্ট্রপতি ব্যক্তিত্ব সম্পন্ন, সৎ, নির্ভীক, যোগ্য কেউ আসুক, তাহলে আপনি হ্যাঁ ভোট দেবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই বিষয়টি পরিষ্কার হয়েছে। আমরা কি চাই সেটির উপর নির্ভর করবে আমরা হ্যাঁ ভোট দেব নাকি না ভোট। তো আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, আমি 12ই ফেব্রুয়ারি হ্যাঁ ভোট দিচ্ছি। আপনি কি করছেন জানাতে ভুলবেন না, কমেন্টে জানাবেন। অপেক্ষা করলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।